Student, welcome back to my online building material and construction classes. We already have completed series 1, that is unit 1, and already started the new series, that is unit number 2, that is construction of substructure. In my first video of second unit, I already have completed a new chapter, that is job layout, unit number 2.1. Today we will talk about unit number 2.2, that is earthwork. Okay, then let us start unit number 2. আচ্ছা, এই ইউনিটে ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব, দ্যাট ইজ আর্থওয়ার্ক ফর ফাউন্ডেশন। ওকে, এর বিল্ডিংয়ে কতগুলো স্টেপ আছে, আমরা যদি পরপর যদি টোটাল ক্লাসগুলো আমরা যদি খেয়াল করি, প্রথমে থেকে আমরা শুরু করেছিলাম বিল্ডিং কম্পোনেন্টস অ্যান্ড টাইপস অফ স্ট্রাকচার দিয়ে। তার মানে বিল্ডিং সম্বন্ধে আমরা জানলাম কী কী টাইপের স্ট্রাকচার হয়, বিল্ডিং কত প্রকারের হয়, সেগুলো জানলাম। দেন আমরা কি দেখলাম, দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট মেটেরিয়ালস, বিল্ডিংয়ে কী কী মেটেরিয়ালসগুলো ইউজ হয় সেইগুলো আমরা জানলাম এক এক করে। ওকে, দেন চলে আসলাম আমরা কনস্ট্রাকশন পার্টে। কনস্ট্রাকশন পার্টে জেনারেলি দুটো পার্ট আছে, একটা সাবস্ট্রাকচার, একটা সুপারস্ট্রাকচার। এটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছি। এবার সাবস্ট্রাকচার কাকে বলে? এনিথিং বিলো গ্রাউন্ড লেভেল ইজ কল্ড সাবস্ট্রাকচার, অ্যান্ড সুপারস্ট্রাকচার কী জিনিস? এনিথিং অ্যাবভ গ্রাউন্ড লেভেল ইজ নোন অ্যাজ সুপারস্ট্রাকচার। তো আমরা এখন ডিসকাস করছি সুপারস্ট্রাকচার দিয়ে। তার ফার্স্ট স্টেপ কী ছিল? জব লেআউট। ড্রয়িংটা পাওয়ার পরে আমরা সাইটে গিয়ে জব লেআউটটা দিয়ে দিলাম। নেক্সট কাজ কি? ওই জব লেআউটের উপর ভিত্তি করে আর্থওয়ার্ক করা। আর্থওয়ার্ক মানে মাটি কাটা। ওকে, তো সেইটাই আমরা জানবো। এক্সকাভেশন মানে হচ্ছে মাটি কাটা, এক্সকাভেশন ফর ফাউন্ডেশন, ফাউন্ডেশনের জন্য এক্সকাভেশন। তাহলে ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ এনি স্ট্রাকচার, অ্যান্ড দ্য ফাউন্ডেশন ফর মোস্ট অফ দ্য স্ট্রাকচার ইজ বিল্ট আপ বিলো গ্রাউন্ড লেভেল। অবশ্যই ফাউন্ডেশনটা গ্রাউন্ড লেভেলের নিচে কনস্ট্রাকশন করা হয়, এবং সেটা করতে গেলে মাটি অবশ্যই কাটতে হবে বা এক্সকাভেশন অবশ্যই করতে হবে। এক্সকাভেশন করার সময় সয়েল মে বি হার্ড অর সয়েল মে বি সফট। যদি সফট সয়েল হয় তাহলে একরকম প্রসিডিওর, যদি হার্ড সয়েল হয় তাহলে আরেক রকম প্রসিডিওর। নর্মালি আমরা চারিদিকে যেগুলো দেখে থাকি এক্সকাভেশনের, সেগুলো হচ্ছে আমাদের সেগুলোর কি ফান্ডা কি, সেগুলো নর্মাল আমরা লেবারদের বা মিস্ত্রিদের দেখি, কোদাল নিয়ে যায়, কোদাল নিয়ে গিয়ে মাটি কাটা স্টার্ট করে। ওকে, এবার সবসময় কি তাই হয়? সেই পদ্ধতিতে হয়? যদি ছোট বিল্ডিং হয়, ফর স্মল বিল্ডিং এক্সকাভেশন বাই হ্যান্ড টুলস ইট ইজ অ্যাকসেপ্টেড, ইট ইজ ওকে। বাট ফর বিগ বিল্ডিং অর বিগ প্রজেক্ট সবসময় কিন্তু এই পদ্ধতিতে এক্সকাভেশন হয় না। তাহলে এক্সকাভেশন প্রসিডিওর ফর ফাউন্ডেশন কনস্ট্রাকশন রিকোয়ার্স ফার্স্ট কী দরকার? সাইট ক্লিয়ারেন্স। সেটা আমরা জব লেআউটের মাধ্যমে করে থাকি। দেন সেটিং আউট অফ ওয়ার্কস, আমরা সেটা জব লেআউটটা দেখেছি কীভাবে করতে হয়। দেন এক্সকাভেশন অ্যান্ড সেফটি মেজার্স বেসড অন ডেপথ অফ এক্সকাভেশন। এবার এক্সকাভেশনের ডেপথ কিন্তু সব জায়গাতে সমান হয় না, বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন রকম ডেপথ হয়। ওকে, সেই ডেপথের উপর ভিত্তি করে সেফটি মেজারগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। ওকে, তা নেক্সট এক্সকাভেশন প্রসিডিওর, যেটা আমি একটু আগে বলছিলাম, স্মল বিল্ডিং যদি হয়, ফর স্মল বিল্ডিংস এক্সকাভেশন ইজ ক্যারিড আউট ম্যানুয়ালি, যেটা আমি একটু আগে বলছিলাম বাই হ্যান্ড টুলস, বাই মিনস অফ কী কী থাকে এখানে? পিকেক্স, ক্রোবার্স, স্পেডস, ইটিসি। এই যেগুলো আমি বললাম সেগুলো সম্বন্ধে আমরা পরে জানবো। ওকে, বাট ফর লার্জ বিল্ডিংস অ্যান্ড ডিপ এক্সকাভেশনস মেকানিক্যাল আর্থ কাটিং ইকুইপমেন্ট ক্যান বি ইউজড। এবার মেকানিক্যাল আর্থ কাটিং ইকুইপমেন্ট মানে কি? যেটা আমরা এক্সকাভেটারে বলে থাকি। তোরা কমনলি ইট ইজ নোন অ্যাজ জেসিবি, বাট জেসিবি হচ্ছে ব্র্যান্ড নেম অফ এক্সকাভেটার। ওকে, এগুলো দিয়ে আমরা করে থাকি। এবার সয়েলের ডেপথের উপর ভিত্তি করে কিন্তু আমরা কী পদ্ধতিতে মাটি কাটবো
সেটাই ঠিক করা হয়। যদি ডেপথ মনে কর 1.5 মিটারের লেস হয়, আর যদি সয়েল আবার হার্ড হয়, তাহলে সাইডগুলো ধসে যাওয়ার কোনো চান্স থাকে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সাইডে কোনো সাপোর্ট দেবো না। আবার মনে কর যদি ডেপথ বেশি হয়ে যায়, সফট সয়েল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইডে সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ কোলাপস করতে পারে মাটি। ওকে, এবার সেই সাপোর্ট করার দেওয়ালগুলোর অনেক রকম ভাগ আছে, সেগুলো একটা একটা করে আমরা জানবো। ভার্টিক্যালি সাপোর্ট দিতে হয়। তাহলে এই যে সাপোর্টগুলো, এটা তো স্ট্রাকচারের কোনো পার্ট নয়, এটা এক্সকাভেশন করার সময় আমরা দিচ্ছিলাম যাতে মাটিটা ধসে না পড়ে। ওকে, সেই কারণেই আমরা সাপোর্টটা দিচ্ছিলাম। এই সাপোর্ট দেওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয়েছে শোরিং। কি বলা হয়? শোরিং, SHORING। তাহলে ফাউন্ডেশন আবার দু প্রকার হয়, একটা শ্যালো ফাউন্ডেশন আর একটা ডিপ ফাউন্ডেশন। ঠিক আছে, তাহলে এক্সকাভেশন দু প্রকারের হবে, শ্যালো এক্সকাভেশন অ্যান্ড ডিপ এক্সকাভেশন। ওকে, এবার এই শ্যালো বা ডিপ এক্সকাভেশন এগুলো কিন্তু ডিপেন্ড করছে স্ট্রাকচারের উপরে, কী স্ট্রাকচার হবে, তার ফাউন্ডেশন ডিজাইন কত, ডিজাইন থেকে ডেপ বার করতে হবে, সেইগুলো দিয়ে কিন্তু আমাদের করতে হবে। এবার যদি ডিপ ফাউন্ডেশন হয়, সেক্ষেত্রে সয়েলগুলোর সাইডে টেম্পোরারি কিছু সাপোর্ট দিতে হয়, যাতে এক্সকাভেশনের সময় ধসে না পড়ে। ওকে, সেইগুলো এক এক করে জানবো। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে শোরিং। এবার হোয়াট ইজ শোরিং? শোরিং মানে হচ্ছে যেটা, সেটা তো হচ্ছে টেম্পোরারি সাপোর্ট দেওয়া মাটিকে ধসে যাওয়া থেকে। ওকে, তাহলে শোরিং ইজ দ্য construction of a temporary structure to support temporarily and an unsafe structure, একটা আনসেফ স্ট্রাকচারকে টেম্পোরারি সাপোর্ট দেওয়াকে শোরিং বলে। দিস সাপোর্টস ওয়ালস laterally. Shoring can be used when walls bulge out, okay, when walls crack due to unequal settlement of foundation and repairs are to be carried out. এইসব ক্ষেত্রে শোরিংগুলো আমরা ইউজ করে থাকি। এবার টাইপস অফ শোরিং, শোরিং কত প্রকারের হয়? র্যাকিং শোরিং, ফ্লাইং শোরিং আর ডেড শোরিং। ওকে, এবার একে একে আমরা সমস্ত ইয়েগুলো পড়বো। র্যাকিং শোর কী জিনিস? র্যাকিং শোরিং কি? এটা একটা সিস্টেম। র্যাকিং শোরিং ইজ এ সিস্টেম অফ গিভিং টেম্পোরারি সাপোর্ট টু অ্যান আনসেফ ওয়াল, কনস্ট্রাকশন অফ র্যাকিং শোর্স, অলসো নোন অ্যাজ ইনক্লাইন শোর। র্যাকিং শোর মানে ইনক্লাইন, যেহেতু এটা ইনক্লাইন কন্ডিশনে থাকছে, তাকে আমরা ইনক্লাইন শোরিংও অনেক ক্ষেত্রে বলে থাকি। ওকে, এটা ভ্যারিস উইথ দ্য কন্ডিশনস অফ সাইট। এটা কেমন টাইপের হবে সেটা ডিপেন্ড করে সাইটের কন্ডিশনের উপরে। ইন অল কেসেস নর্মালি কী থাকে এর মধ্যে, র্যাকিং শোরের মধ্যে কী কী থাকে এটা একটু আমরা দেখব। র্যাকিং শোর্স আর নর্মালি একটা ইনক্লাইন মেম্বার, এতে কী কী থাকে? ওয়াল প্লেট থাকে, নিডলস থাকে, ক্লিটস থাকে, বেসিং থাকে অ্যান্ড সোল প্লেট থাকে। ওকে, এবং এই র্যাকার্সগুলো গ্রাউন্ডের রেসপেক্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, শুধু 45 ডিগ্রি না, এর বেশি কম হতে পারে, এটা 45 থেকে 75 ডিগ্রির মধ্যে থাকতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ফর টল বিল্ডিংস দ্য লেন্থ অফ দ্য র্যাকার্স ক্যান বি রিডিউসড বাই ইন্ট্রোডিউসিং রাইডার র্যাকার, দেন র্যাকার শুড বি প্রপারলি বেস্ট অ্যাট ইন্টারভেলস। বেস্ট মানে ইন্টারমিডিয়েট জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া। ওকে, এই যে আমাদের পাশে যদি আমরা ছবিগুলো ভালো করে দেখি, একটু জুম করে দেখি, উপরের দিকে দেখ ওয়াল প্লেট থাকছে, মিডলে বেস থাকছে, শুধু মিডলেই না, একটা নির্দিষ্ট ইন্টারভেলে থাকছে, তারপরে ক্লিট নিডল থাকছে, আর ওই র্যাকারগুলোই 45 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে হতে পারে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের র্যাকার শোর। এই হচ্ছে আমাদের ছবিটা। নেক্সট, ফ্লাইং শোর।
ফ্লাইং শোর ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং টেম্পোরারি সাপোর্ট। সবগুলোই টেম্পোরারি সাপোর্ট, এগুলো বিল্ডিংয়ের কোনো পার্ট না বা বিল্ডিংয়ের কোনো স্ট্রাকচার নয়। সাপোর্ট টু দ্য partition walls of the two buildings where the immediate building is to be pulled down and rebuilt। তার মানে নতুন করে যেখানে বিল্ডিং তৈরি হবে পুরনো বিল্ডিংকে সেখানে সাপোর্ট দিতে হবে, এই কারণেই কিন্তু এখানে দেওয়া হয়। ওকে, এটা যদি আমরা একটু ছোট করে তাহলে পুরো ছবিটা দেখতে পাবো, যদি আঁকতে সুবিধা হবে। এই হচ্ছে পুরো ছবিটা। ওকে, তাহলে এটাও কিন্তু এই কতগুলো মেকানিজম আছে। ঠিক আছে, ফ্লাইং শোরও কিন্তু কনসিস্ট অফ ওয়াল প্লেটস, নিডল স্লিটস, হরাইজন্টাল স্টার্টস অ্যান্ড ইনক্লাইন্ড স্টার্টস, এগুলো থাকে এগুলোর সঙ্গে। ওকে, নেক্সট হচ্ছে যে হরাইজন্টাল স্টার্ট কি করে দেওয়া হয়েছে। এই হরাইজন্টাল স্টার্ট ইজ প্লেসড বিটুইন দ্য ওয়াল, দুটো ওয়ালের মধ্যখানে কিন্তু দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। ওকে, সাপোর্টেড বাই সিস্টেম নিডল অ্যান্ড ক্লিটস। ছবিটা দেখলে আমাদের ক্লিয়ার হবে, এই যে ছবিটা। ওকে, দিস ইজ ফ্লাইং শোর। Let us move. When the distance between the walls to be started apart is considerable, a horizontal shore cannot be safe and a truss framework of members is necessary to perform the function of flying shore. This is the system. ছবিটা ভালোভাবে খাতায় আঁকতে হবে। ওকে, and next, dead shoring. Dead shore is the system of shoring which is used to render vertical support to the walls and roofs, floors, etc. When the lower part of a wall has been removed for the purpose of providing an opening in the wall or to reveal a defective load bearing wall in structure। এই যে এগুলো হচ্ছে যখন আমরা কোনো ওয়ালকে সাপোর্ট দিয়ে সেই ওয়ালটাকে রিপেয়ার করছি, সেই সব ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয়। এই যে ছবিটা কিন্তু খাতাতে ভালো করে আঁকতে হবে, আন্ডারস্ট্যান্ড। পরীক্ষাতে থাকে এগুলো, কী কী টাইপের শোরগুলো হয় তাগুলো ছবি সহ সংক্ষিপ্ত টিকা বা শর্ট নোট এগুলো কিন্তু পরীক্ষাতে থাকতে পারে। ওকে, নেক্সট, when opening in the wall are to be made, holes are cut in the wall at such a height as to allow sufficient space for insertion of the beam or girder that will be provided permanently to carry the weight of the structure above. ওকে, দিস ইজ দ্য পিকচার। এই যে আমরা দেখতে পাচ্ছি বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে কী করে সাপোর্ট দিয়ে আমরা সেটাকে রিপেয়ার করতে পারি। এলিভেশনে শো করা হয়েছে এই ছবিটা। দিস ইজ দ্য সিস্টেম। ওকে, তাহলে আমরা টেম্পোরারি কোনো স্ট্রাকচারকে যদি রিপেয়ার করতে হয় তাহলে আমরা শোরিংয়ের মাধ্যমে সাপোর্ট দিয়ে সেটাকে কিন্তু আমরা করতে পারি। ওকে, নেক্সট, আর্থওয়ার্ক অফ এমবাঙ্কমেন্ট। ওকে, আর্থওয়ার্ক অফ এমবাঙ্কমেন্ট। বিফোর কমেন্সমেন্ট অফ ওয়ার্ক, মানে যে কোনো কাজ শুরু করবার আগে on all large embankments the center line should be marked by pegs at every chain। তার মানে
এটা আমরা আগের দিনকে দেখছিলাম জব লেআউট যখন করছিলাম। তাহলে সেন্টার লাইনটা আমরা পেগ দিয়ে মার্ক করব। ওকে, দেন দ্য সিট অফ দ্য এম্বাঙ্কমেন্ট শুড বি প্রিপেয়ার্ড টু রিসিভ দ্য নিউ আর্থ অ্যান্ড ফর হুইচ দ্য হোল সাইট মাস্ট বি ক্লিয়ার অফ অল ট্রিজ, রুটস, শ্রাবস। এগুলো আমরা করেই থাকি হচ্ছে জব লেআউটে, সেগুলো আমাদের করতেই হয়। Next, all loose surface or soft soil should be removed to about 150 millimeter depth, and the surface is roughed by plowing or digging up all over. Next, small key trenches should be dug. Next, for an embankment or a dam to be stable, its foundation must be strong enough to stand the enormous weight. Next, soil of which the embankment of the dam is to be built is another most important factor to the stability of the structure. Then sand, gravel is mixed with the clay and used for embankment. This is the procedure of embankment excavation by embankment earthwork. Okay, next, material for plinth filling. Material for plinth filling, plinth কোনটুকু হয় সেটা আমরা জানি, গ্রাউন্ডের উপর থেকে শুরু হয় হচ্ছে প্লিন্থের হাইট এবং ফ্লোরের নিচ পর্যন্ত হচ্ছে প্লিন্থ হাইট। তাহলে এই যে জায়গাটুকু এদিকে তো চারিদিকে বিকক করে ঘেরা থাকে, এবং এর মধ্যে আমরা কি মেটেরিয়াল দিয়ে ফিল করতে পারি বা কি মেটেরিয়াল দিয়ে ফিল করা হয়। ইফ দ্য প্লিন্থ ডেপথ ডু নট এক্সিড 450 মিলিমিটার, আমরা প্লিন্থ হাইট আমরা জানি 450 মিলিমিটার থেকে 600 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে ইফ দ্য ডেপথ অফ প্লিন্থ do not exceed 450 millimeter above the ground level, and if the exposed ground is black cotton soil, then remove the black cotton soil. Black cotton soil করা যাবে না completely, so as to avoid uneven settlement of the ground flooring. ব্ল্যাক কটন সয়েল খুব সফট সয়েল, এটার উপরে যদি আমরা ফ্লোর করি ফিউচারে কিন্তু সেটেলমেন্ট হয়ে যেতে পারে, বসে যেতে পারে। ইন প্রসেস অফ ফিলিং দ্য প্লিন্থ, watering and compaction should be carried out till the required level is reached so as to form thoroughly compacted base. তার মানে এটা বিভিন্ন লেয়ারে, দুটো বা তিনটে লেয়ারে আমরা ফিলিং করে জল দিয়ে এবং কম্প্যাকশন করে এটাকে কিন্তু আমরা তৈরি করতে পারি বেডটাকে। ওকে, নাও প্রসিডিওর ফর প্লিন্থ ফিলিং। ইন দ্য প্লিন্থ ফিলিং প্রসেস, ফার্স্ট অফ অল PCC ওয়ার্ক ইজ ডান, ওভার হুইচ হার্ড মোরাম ইজ স্প্রেড। মোরাম দিয়েও করা যায়, হোয়াইট স্যান্ড দিয়েও করা যায়, বিভিন্ন টাইপের মেটেরিয়াল আছে আমাদের প্লিন্থ হাইটটা ফিল আপ করার জন্য। ওকে, নেক্সট, প্লিন্থ ফিলিং টু প্রোটেক্ট দ্য প্লিন্থ মেশিনারি ওয়ার্ক অন এক্সপোজড সাইট। আফটার কমপ্লিশন দ্য প্লিন্থ মেশিনারি ওয়ার্ক ইন দ্য ট্রেঞ্চেস হুইচ আর অলরেডি এক্সকাভেটেড, the remaining portions of the trenches are filled by selected materials. Sometimes the excavated materials of trenches are used for filling the gap which remained on the side of the plinth masonry work. মানে এক্সকাভেশন করার পরে যে মাটিটা আমাদের পেয়েছিলাম আমরা, সে মাটি তো পরে এক্সকাভেশন করে স্ট্রাকচারটা তৈরি করে, মানে ফাউন্ডেশনটা তৈরি করে সে জায়গাটা অকুপাইড হয়ে গেলো মেটেরিয়াল দিয়ে, ইট বা কংক্রিট দিয়ে। তারপরে তো কিছু মাটি আমাদের পড়ে থাকবে, কিছুটা সেগুলো ওই ফাউন্ডেশন চারিদিকে দিয়ে দিলাম, আর যে মাটিটা পড়ে থাকলো সেটা দিয়ে কিন্তু আমরা প্লিন্থ ফিলিং করে দিতে পারি। ওকে, নেক্সট, প্লিন্থ ফিলিং টু প্রোটেক্ট দ্য প্লিন্থ মেশিনারি ওয়ার্ক অন ইন্টারনাল সাইডস। ওকে, আফটার কমপ্লিশন মেশিনারি ওয়ার্ক, মানে আমাদের ইটের সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে যাওয়ার পর আপ টু প্লিন্থ লেভেল, প্লিন্থের পর্যন্ত, দ্য রিমেনিং পোর্শন ইজ ইনক্লোজড বাই প্লিন্থ মেশিনারি ওয়ার্ক। Enclosed portion is excavated up to hard strata. The PCC is done with appropriate proportion. এইভাবে কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা প্লিন্থ ফিলিং প্রোটেকশনটা ফিলিংটা করতে পারি মেশিনারি ওয়ার্ক হওয়ার পরে। ওকে, নেক্সট, এটা খুব ইন্টারেস্টিং, টুলস অ্যান্ড প্ল্যান্টস ইউজড ফর আর্থওয়ার্ক। আর্থওয়ার্ক করতে কী কী ধরনের টুলস প্ল্যান্টস লাগে। প্রথমে আসি আমরা, এগুলো সব থেকে হ্যান্ড টুলসের কথা বলা হয়েছে, এগুলো পরেও আমরা পাবো ছবি সমেত, কালারিং ছবি সমেত। চলে এগুলো স্ক্রল করে যায় জাস্ট।
এই হচ্ছে ছবিগুলো কী কী লাগে। এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েতে কী করে আমাদের এক্সকাভেশন করা যায়। এটা ড্রাগ লাইন এক্সকাভেটর, এগুলো আগে ইউজ হতো, এগুলো এখন ইউজ হয় না। ওকে, নাও লিড অ্যান্ড লিফট ইন এক্সকাভেশন। লিড অ্যান্ড লিফটটা কী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোরা এখানেও পড়বি, ইন ফিউচারে এটা আমাদের এস্টিমেটিং কস্টিং করতে গেলেও লাগবে। লিড মানে হচ্ছে দ্য হরাইজন্টাল ডিস্টেন্স আপ টু হুইচ এ কন্ট্রাক্টর উইল হল দ্য মেটেরিয়াল এক্সকাভেটেড অ্যান্ড ইট ইজ ইনক্লুডেড ইন দ্য রেটস ফর এক্সকাভেশন ইজ কল্ড লিড। লিড মানে বোঝ, ধর তুই মাটি কাটলি, কোনো একটা ফাউন্ডেশনে মাটি কাটলি, মাটি কাটার পরে যদি বড় একটা বিল্ডিং হয় তো চারিদিকে ফাউন্ডেশন হবে, সেই মাটিটা উপরে তোকে রাখতে হচ্ছে। এবার তুই অনেক ডেপথে চলে গেছিস মাটি কাটতে কাটতে, ঠিক আছে, এবার মাটি কাটার পরে দেখছিস মাটি উপরে ফেললে উপর থেকে আবার গর্তের মধ্যে মাটি পড়ে যাচ্ছে, তাহলে ওই এক্সকাভেটেড আর্টটাকে তো কত সরাতে হবে, তাহলে তুই যে ডিস্টেন্স পর্যন্ত নিয়ে গেলি সেটা হচ্ছে একটা লিড। সেটাই বিভিন্ন জায়গাতে আমাদের একটা লিড মানে 30 মিটার বোঝায়, কোথাও বা 50 মিটার বোঝায় হরাইজন্টালি, আর লিফট হচ্ছে কি ভার্টিক্যালি। তুই ধর 1.5 মিটার একটা ফাউন্ডেশন আছে, সে 1.5 মিটার পর্যন্ত তোর একটা লিফট হলো, এবার 1.5 থেকে 2 মিটার হয়ে গেলো, একটা এক্সট্রা লিফট জুড়ে গেল। তার মানে ধর তুই কোনো একটা লোককে ডেকে নিলি, দাদা আমার ফাউন্ডেশন কাটতে হবে, ও রেট দিল এই এত টাকা রেট। এবার তার মানে এই না তুই তাকে দিয়ে 10 মিটার ডেপথের মাটি কাটিয়ে নিতে পারিস, তা নয় ব্যাপারটা। মাপটা হচ্ছে নির্দিষ্ট একটা ডেপথ পর্যন্ত, সে নির্দিষ্ট ডেপথটা কত, দ্যাট ইজ 1.5 মিটার একটা লিফট ধরা হয়। তার উপরে তুই যদি আবার মনে কর 1 মিটার যাস, তাহলে আর একটা এক্সট্রা তোকে লিফটের পয়সা দিতে হবে। সিমিলারলি লিডও তাই, তাহলে 50 মিটার পর্যন্ত তুই যদি লিনিয়ার ডিস্টেন্সে গিয়ে মাটিটা ফেলিস তাহলে এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না। 50 মিটারের পরে গিয়ে তুই যদি 200 মিটার দূরে ফেলতে বলিস, হ্যাঁ ওরা ফেলে দেবে, এক্সট্রা কিন্তু তার জন্য চার্জ দিতে হবে। তাহলে এই গেল আমাদের লিড অ্যান্ড লিফট। ওকে, নেক্সট টাইপস অফ সয়েল এক্সকাভেশন টুলস অ্যান্ড মেশিনারিজ, যেটা আমরা একটু আগে ছবিগুলো দেখছিলাম, এখন আমরা কালার ছবি দেখব। নর্মালি দের আর টু টাইপস অফ টুলস, একটা হচ্ছে হ্যান্ড টুলস, একটা হচ্ছে মেশিনস টুলস। তাহলে হ্যান্ড টুলসের মাধ্যমে চারিদিকে যেগুলো হয় সেগুলো আমরা দেখে থাকি। এবার বড় কোনো ফাউন্ডেশন যদি হয়, বড় কোনো এক্সকাভেশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মেশিনের ইউজও দেখে থাকি। তাহলে প্রথমে দেখি চল স্পেড। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে মানেগুলো আমি বলছি এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যেমন স্পেড মানে কোথাও কোদালকেও বোঝাচ্ছে স্পেড, কিন্তু এখানে আমাদের এটাকে বেলচা। স্পেড মানে যেটা দেখাচ্ছে সেটা বেলচা। স্পেড ইজ এ টুল হুইচ কনসিস্ট অফ মেটাল প্লেট হ্যাভিং শার্প এজেস, দ্য প্লেট ইজ অ্যাটাচড টু এ লং হ্যান্ডেল। এটা দিয়ে অনেক কাজে লাগে, যেমন মাটি সরাতে যেমন কাজে লাগে, বালিশ বা শিফটিং করতে কাজে লাগে, স্টোন বা কোর্সে শিফটিং করতে কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। ওকে, নেক্সট শবেল। এটাও অ্যাকচুয়ালি বেলচার মতোই, আগাটা একটুখানি সুচালো টাইপের থাকে, এটাও অনেক কাজে ইউজ হয়, মোটামুটি বেলচার মতোই, ঠিক আছে। নেক্সট হো, এটাকে এখানে হো নামে আছে, এটা কিন্তু কোথাও কোথাও তুই স্পেড নামেও পাবি, স্পেড নামেও পাবি। স্পেড মানে কোদাল, SPADE। ওকে, নেক্সট ট্রয়েল। ট্রয়েল তো সবাই জানিস, বাংলা ভাষা খুব কমনলি নোন অ্যাজ কুর্নি, মিস্ত্রিরা এই নামে বলে, বাট উই দ্য ইঞ্জিনিয়ার্স আমরা কুর্নি বলবো না, উই শুড সেট ট্রয়েল। ইন ফিউচারে তোরা কেউ আমার সামনে কুর্নি কথাটা বলবি না, ইউ শুড ইউজ দ্য টার্ম ট্রয়েল, TROWEL। ওকে, দেন রেক, এটা নর্মালি খুব একটা কাজে লাগে না। রেক ইজ এ টুল হুইচ ইজ হ্যাভিং হরাইজন্টাল রড হ্যাভিং মেটাল টিথ অ্যান্ড ইউজ টু রিমুভ দ্য স্মল লেয়ার্স অফ সয়েল। এগুলো নর্মালি আমাদেরকে দেখা যায় না এগুলো। নেক্সট রেক, পিকেক্স। পিকেক্স হচ্ছে যেটাকে বাংলাতে বলে হচ্ছে গাইতি, অ্যাকচুয়ালি বাংলায় ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি একটা হিন্দি ওয়ার্ড গাইতিটা। এনিওয়ে, এটাকে নাম হচ্ছে পিক্যাক্স। এটা কিন্তু কোনো হার্ড সয়েল যখন তুই এক্সকাভেট করতে যাচ্ছিস তখন কিন্তু কোদালে নয়, এই পিক্যাক্স দিয়ে কিন্তু করতে হবে। ওকে, এটাও কিন্তু অনেকটা ওই একটা লোহার পার্ট থাকে, তার সঙ্গে কাঠের একটা হ্যান্ডেল থাকে, সেটাকে অ্যাটাচ করে আমরা কিন্তু পিক্যাক্সটাকে ইউজ করতে পারি। ওকে, নেক্সট ম্যাটক। এইগুলো নর্মালি ইউজ হয় না, কিন্তু একদিকে দেখ কুরুল টাইপের আছে, তো একদিকে মাটি খোঁড়ার যন্ত্র, এটা 2 in 1 হিসেবে কাজ করছে। ওকে, নেক্সট মেশিনারি টুলস ফর সয়েল এক্সকাভেশন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা আজকালকার যুগে খুবই দেখা যায়।
যেমন ট্রাক টর চেইন এক্সকাভেটর, এটাকে বলে এক্সকাভেটর, বাট আমার চারিদিকে যেগুলো দেখে থাকি সেগুলো তোর একদিকে তোর লোডার টাইপের থাকে আর একদিকে থাকে এক্সকাভেশন করার জন্য, ওকে বলে পে লোডার বলে অনেকে। ওটা সবসময় আমরা বলে থাকি জেসিবি। জেসিবি অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে তোর পে লোডার অর এক্সকাভেটর। ওকে, এগুলো হুইল মাউন্টেডও হতে পারে, আবার তো চেন মাউন্টেড হতে পারে। চেন মানে ক্রলিং করে চলে, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি এটা চেন মাউন্টেড আছে, এটা ক্রলিং করে যায়। হুইল মাউন্টেড হলে সেটা অনেক ফাস্টার পৌঁছে যাবে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটাকে আমরা হুইল মাউন্টেড এক্সকাভেটর বলি। নিশ্চয়ই থাকবে এই যে হুইল এক্সকাভেটর, এটা যেমন আছে, হুইল আছে। ওকে, নেক্সট এইটা হচ্ছে কমনলি নোন এজ ব্যাকহো এক্সকাভেটর বা পেলোডার এক্সকাভেটর বলি আমরা এটাকে কোনো ক্ষেত্রে। এগুলো দেখে একদিকে এক্সকাভেশন করার জন্য বাকেট থাকে, আর একদিকে মেটেরিয়াল ফেটেরিয়াল শিফটিং করার জন্য বাকেট থাকে। ওকে, এটাকে বলছে ব্যাকহো এক্সকাভেটর। নেক্সট বুলডোজার, এটাও সাইটে খুব কমনলি ইউজ হয়। বুলডোজার মানে সামনে একটা বাকেট মতন থাকে বড় মেটালের, ওটা দিয়ে প্রচুর মাটি ফাটি একবারে শিফট করা যায় বা লেভেল করা যায়। লেভেল করতে খুব কাজে লাগে, যে কোনো জায়গা লেভেল করার জন্য কিন্তু বুলডোজার খুব এফেক্টিভ একটা মেশিনারিজ, রাইট। নেক্সট ড্রাগ লাইট এক্সকাভেটর, এর আগে যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো দেখছিলাম তাতে করে কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম ছিল। এগুলো খুব একটা ইউজ হয় না নর্মালি চারিদিকে, খুব বড় বড় কনস্ট্রাকশন সাইট ছাড়া কিন্তু এই ড্রাগ লাইন এক্সকাভেটর কিন্তু ইউজ হয় না। ওকে, নেক্সট চেন ট্রেঞ্চেস, এইগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে এগুলো কিছু কিছু কাজের জন্য, স্পেশালি কিছু কাজের জন্য এগুলো কিন্তু লাগে। চেইন ট্রেঞ্চেস, এগুলো তোদের জাস্ট একবার দেখার জন্য আমি এই ছবিগুলো দিয়েছি, এগুলো দেখলে আইডিয়া হবে কি দিয়ে আমাদের এক্সকাভেশনটা করে থাকি আমরা। নেক্সট সেম ট্রেঞ্চেসটাই হুইল মাউন্টেড হয়ে গেছে, তার নাম হচ্ছে হুইলড ট্রেঞ্চেস। ওকে, দিস ইজ দ্য সিস্টেম। ওকে, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।